This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। এখন সময় ফুল অ্যান্ড ফাইনালের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আর ফুল অ্যান্ড ফাইনালের শুরুতে আমরা সেই খবরের দিকেই নজর রাখবো তন্নিষ্ঠা, যে রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে রয়েছে তারা ফিরতে পারছে না। কিন্তু ঠিক কি কি কারণে তারা ফিরতে পারছে না? কারণ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, শ্রমশ্রী প্রকল্পে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু ট্রেনের টিকিট পাঠাচ্ছে না রাজ্য। দেব বলেও টিকিট দিচ্ছেন না জেলা শাসক, এরকমই অভিযোগ উঠছে বিশেষ করে লালগোলা থেকে। কারণ মুর্শিদাবাদের একাধিক মানুষ ভিন রাজ্যে কাজ করেন পরিযায়ী শ্রমিক হিসেবে, কিন্তু তাদেরকে ফেরানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না জেলা শাসকের পক্ষ থেকে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌশিক। কৌশিক, ঠিক কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে? দেখো, যে সমস্যাটি হচ্ছে যে লালগোলা ভগবানগোলা থেকে বেশ কিছু পরিযায়ী শ্রমিক তামিলনাড়ুতে কাজের জন্য গেছিলো, সেখানে আক্রান্ত হয়েছে, তাদের টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন হওয়ার পর যখন তারা ফিরে আসার চেষ্টা করে, সেই সময় তারা এই জেলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিল এবং এই এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। এছাড়াও পরিযায়ী শ্রমিক নিয়ে কাজ করে রাজ্যসভার সাংসদ যিনি রয়েছেন শামিনুল ইসলাম, তার সঙ্গেও সেই সময় যোগাযোগ করা হয়। সেই সময় তারা বলেছিলেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে টিকিট, ট্রেনের টিকিট, সেই সব ব্যবস্থা করে দেওয়া হবে। জেলা শাসকের পক্ষ থেকে সেই কথা বলা হয়েছিল এবং সেখান থেকে বলা হয়েছিল যে এই টিকিট কেটে দেওয়া হবে তাদেরকে, এবং তাদের কাছে আধার কার্ড যে নথি, সেই নথি কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল। পরবর্তীতে সেই নথি দিলেও কিন্তু তাদের কাছে সেই টিকিট পৌঁছায়নি। পরবর্তীতে তারা যখন যোগাযোগ করে তাদেরকে বলা হয় নিজের টিকিট কেটে বাড়ি ফেরো, এখান থেকে কোনো রকম ভাবে। একদম এই বিষয়টা নিয়ে আমি তোমার কাছে আবারও আসবো, কারণ পরিযায়ী শ্রমিকদের জন্য একটি উন্নয়ন বোর্ড রয়েছে, সেই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রয়েছেন সামিরুল ইসলাম, কোচ সামিরুল ইসলাম। তার সঙ্গে কি যোগাযোগ করা হয়েছে? আমি তোমার কাছে এই প্রশ্নের উত্তর নেব। তবে একজন পরিযায়ী শ্রমিক যিনি আক্রান্ত হয়েছেন তার ফোনও রয়েছে আমাদের কাছে। তিনি ঠিক কি অভিযোগ করছেন, কি কি হয়েছে তার সঙ্গে একবার শুনুন। বলতে গেলে আমাদের কেউ হেল্প করছে না, তাই ডিএম কালকে বললো কি তোমাদের আধার কার্ড পাঠাও, টিকিট করে দিচ্ছি। আবার ফের ডিএম ওই কথা বলার পর আধার কার্ড পাঠিয়ে দেবো বলছে কি নিজের পয়সা দিয়ে টিকিট কেটে যেতে হবে। আমাদের কাছে পয়সা থাকলে আমি থোড়ি ওকে দিতাম টিকিট কাটতে। আচ্ছা, আমাদের যে ব্যাগে যে সামানপত্র ছিল, টাকা পয়সা ছিল, সেগুলো তো চুরি করে নেওয়া হয়েছে। যে মালিকের কাছে কাজ করতাম সে মালিক তার কাছে 2 লাখ টাকা পাওয়া যাবে, সেও টাকা দিচ্ছে না। আমাদের কাছে খাওয়ার পয়সা ছিল না, 3 দিন থেকে না খেয়েছিলাম। হসপিটালে ভর্তি ছিলাম, 2 সিরিজ রক্ত লাগবে। রক্ত আমার শরীর থেকে 1 সিরিজ রক্ত বের হওয়ার পর আর 1 সিরিজ রক্ত পাইনি। তৃণমূলের পক্ষ থেকে বলতে গেলে ওই সামিরুল ইসলাম যে চেয়ারম্যান, কলকাতার যে চেয়ারম্যান, উনি ফোন করেছিল। ফোন করার পর তারপরে ওকে কালকের থেকে ফোন লাগাচ্ছি, কোনো রেসপন্সই পাচ্ছি না ওর কাছ থেকে। আপনি শুনলেন যে আক্রান্ত পরিযায়ী শ্রমিক, তিনি স্পেসিফিক ভাবে বলছেন যে সামিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি প্রথমে ফোন করেছিলেন, কিন্তু তারপর থেকে যখন সাহায্যের জন্য তাকে ফোন করা হচ্ছে তার ফোনে কোনো রকম রেসপন্স পাওয়া যাচ্ছে না। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌশিক। কৌশিক, যদি তাদের কাছে টাকাই থাকতো তাহলে তারা সাহায্যের জন্য বারবার নিবেদন করতেন না। তাদের কাছে কোনো টাকা নেই, তারা ফিরবে কি করে? তাদের জন্য তো সত্যি একটা স্পেসিফিক বোর্ড তৈরি করে দেওয়া হয়েছে, তাহলে কেন এরকম মানে কোনো রকম রেসপন্স কেন করা হচ্ছে না? দেখো, কোথাও যেন এখানটায় একটা রাজনীতি হচ্ছে, যেমনটা বিরোধী দল অভিযোগ তুলেছে, কংগ্রেস যেমনটা অভিযোগ তুলেছে। কারণ এরা প্রথমে যখন আক্রান্ত হয়, তারপর হাসপাতালে ভর্তি ছিল, সেই সময় যখন শামিরুল ইসলামদের সঙ্গে যোগাযোগ করে, তারা তখন আশ্বাস দিয়েছিলেন তাদেরকে ফেরানো হবে, তাদের ব্যবস্থা করে দেওয়া হবে, জেলা শাসক ব্যবস্থা করবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে সমস্যায় যদি প্রয়োজন হয় তাদেরকে ফেরত নিয়ে আসা হবে, সেক্ষেত্রে ব্যবস্থা করা হবে। কিন্তু সেখানে কার্যকর নেই কিন্তু গ্রাউন্ডে। মুখ্যমন্ত্রী বললেও কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন সেই জায়গায়, কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু কোথাও সেই কাজ পাওয়া যাচ্ছে না। এবং শামিরুল ইসলাম তিনি উল্লেখ করেই বলেছেন যে তাকে প্রথমে যোগাযোগ করা হয়েছিল, তারপর তিনি বলেছিলেন যে হ্যাঁ ব্যবস্থা করা হবে। পরবর্তীতে তারা আর কোনো ফোন রিসিভ করছে না। অর্থাৎ এই যে 10 থেকে 12 জনের উপর শ্রমিক রয়েছেন, তারা যখন যোগাযোগ করার চেষ্টা করে সেই সময় কিন্তু তারা আর ফোন রিসিভ করছে না। অর্থাৎ কোথাও না কোথাও আক্রান্তের ঘটনা সামনে আসার পর তারা টিভি পর্দায় হয়তো বলেছে, বিভিন্ন জায়গায় বলেছে। একদম কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়দা, আমরা জানি পরিযায়ী শ্রমিক
শ্রমিক যারা আক্রান্ত হচ্ছেন ভিন রাজ্যে তারা যদি এ রাজ্যে ফিরে আসতে চায় তাদের জন্য একটা বিশেষ প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার, শ্রমশ্রী প্রকল্প। তবুও তারা যাতে সঠিকভাবে ফিরে আসতে পারেন সেই পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না? কারণ লালগোলার জেলা শাসক তিনি টিকিট পাঠাচ্ছেন না, উন্নয়ন যে বোর্ড রয়েছে সেই বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম প্রথমে যোগাযোগ করেছিলেন, কিন্তু এখন সাহায্যের জন্য বলা হলে তিনি আর ফোন ধরছে না। এটা কি করে হচ্ছে? তাহলে এই মানুষগুলো ফিরবে কি করে? না, শ্রমশ্রী প্রকল্প চালু করা হয়েছিল এবং যে কোনো ভাবে যারা যারা পরিযায়ী শ্রমিক ফিরে আসতে চান বা যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমনকি কোর্টে যে কেসগুলো লড়া হচ্ছে সেগুলো আপনারা দেখেছেন। কালকেই না পরশু একটা ভার্ডিক্ট এসেছে মোরারই গ্রামের একজন যাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশি বলে, তাদেরকে কলকাতা হাইকোর্টে কেস লড়ে রাজ্যের পক্ষ থেকে এগুলো করা হচ্ছে। কোথাও কোনোভাবে কে ফোন ধরছে না সেটা তো ইম্পর্টেন্ট নয়, সে ব্যস্ত থাকতে পারে বা তার অন্য কাজ থাকতে পারে, সেটার উত্তর আমি দিতে পারবো না। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ আছে এবং সেগুলো সমস্তভাবে পালন করা হবে। আপনাদের থেকে জানলাম, আমি নিশ্চিতভাবে প্রশাসনিক স্তরে ব্যাপারটা নিয়ে কথা বলছি। অনেক ধন্যবাদ। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত কিছু করা হচ্ছে বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র, কিন্তু বাস্তবের ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। লালগোলার একজন পরিযায়ী শ্রমিক তার অভিযোগ শুনিয়েছে, কিন্তু অধীর চৌধুরী তিনি কি বলছেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের হাতিয়ার করছে। কি বলেছেন অধীর চৌধুরী, শুনুন। দিদির ভোট চাই, নির্বাচন চাই, দিদির কাছে নির্বাচন জরুরি। নির্বাচন জরুরি বলে পরিযায়ী শ্রমিকদের বিপদটাও জরুরি, দুটোই সমান সমান দরকার। এমনও হতে পারে এই তৃণমূলের নেতারা বাইরের রাজ্যে সেখানকার প্রশাসনকে পয়সা খাইয়ে গন্ডগোল তৈরি করে দেখাবে পরিযায়ীদের উপর হামলা হচ্ছে। এই তৃণমূল এটাও করতে পারে। চিম টিকেটে বাচ্চাদের কাঁদানো হয় না দৃষ্টি আকর্ষণ করার জন্য, তৃণমূল সেই চিম টিকেটে পরিযায়ী শ্রমিকদের বিপদের কথা বলাবে। তাই তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিক তাদের বিপদ তৈরি করার জন্য প্রচেষ্টা হবে, কারণ এই বিষয়টাকে মৃত হতে দেওয়া চলবে না। মাননীয় রাষ্ট্রপতিজি, আপনিও বিষয়টা দেখবেন, কারণ তারা সবাই গরিব। অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে স্পেসিফিক অভিযোগ যে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিযায়ী শ্রমিকদের জন্য কি বলেছিলেন, আগে শ্রমশ্রী প্রকল্প নিয়ে কি বলেছিলেন শুনুন। আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সামিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। 2 হচ্ছে তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। আমরা যতদূর জানি যে পশ্চিমবাংলার বাইরে যারা শ্রমিকরা রয়েছেন তারা ভালো রয়েছেন, তারা আনন্দে দুর্গাপুজো পালন করছেন। আপনি দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড বিভিন্ন জায়গায় বলুন, বাঙালিদের জন্য বাঙালির দুর্গাপুজোর জন্য আলাদা করে ভাবনা চিন্তা তৈরি করা হচ্ছে সেখানে, মানে এত বাঙালি পরিযায়ী শ্রমিক ওখানে থাকে। এবং তাদের মুখ থেকেও যখন শুনবেন তারা বলছে যতক্ষণ এই সরকার যাবে ততক্ষণ তারা ফিরে আসবে না। সুতরাং এটা কেন হচ্ছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, এটা তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে, এই ধরনের অ্যাটাক করিয়ে একটা ভুল ন্যারেটিভ পশ্চিমবাংলার মানুষের কাছে সেট করা হচ্ছে। আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের নিয়ে যখন রাজনৈতিক চাপানোতর হচ্ছে, তখন এবছর বিশ্বকর্মা পুজোকে পরিযায়ী শ্রমিকদের উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি ঘোষণা করেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো জব ছেড়ে মারার অভিযোগ, কখনো ঘাড় ধাক্কা। স্থানকাল পাত্র আলাদা হলেও ক্যাম্পাসের শাসক নেতার গুন্ডামি এখনো বহাল তবিয়তেই। এবার কাকদ্বীপের স্কুলে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা শাসক নেতার। ছাত্রদের সামনে মারতে বের করে দেওয়া হলো প্রধান শিক্ষককে। ঘটনার পর 24 ঘন্টা পেরোতে চললেও এখনো বহাল তবিয়তেই স্কুল পরিচালনা সমিতির সভাপতি তৃণমূল নেতা ত্রিদীপ বারুই।
স্কুলে গুন্ডামি করা ত্রিদীপের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে তৃণমূল? স্কুলে ঢুকে শিক্ষক পিটিয়েও কেন বারবার ছাড় শাসক নেতাদের? প্রশ্ন থাকছে। শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। শুভেন্দু, এতটা সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু যে বা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ? দেখো, আজকে বিশ্বকর্মা পুজো, স্কুল ছুটি। গতকাল ঘটনার পর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পাল তিনি কিন্তু ভর্তি ছিলেন কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। তিনি কিন্তু কিছুক্ষণ আগের হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সরাসরি চলে এসেছিলেন স্কুলে। তিনি কিন্তু এখনও পর্যন্ত আতঙ্কিত। তবে কিছুক্ষণের মধ্যে তিনি এই ত্রিদীপ বারুই অর্থাৎ তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের পরিচালন সমিতির সভাপতি, তার বিরুদ্ধে কিন্তু কমপ্লেন জানাবে পুলিশের কাছে। এরপর এছাড়াও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসার পর তৃণমূলের পক্ষ থেকে একটা আলাদাভাবে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে, কারণ দলের একটা অংশ কিন্তু এই ঘটনার নিন্দা জানিয়েছে। তুমি জানো, এলাকার বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি বলেছেন যে খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এই পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে, এছাড়াও স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। গতকালের ঘটনার সূত্রপাতটা কিন্তু একেবারে একটা ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের ভ্রমণে নিয়ে যাওয়া হয়। তার জন্য কিন্তু এই পরিচালন সমিতির সভাপতি তিনি অভিযোগ তোলেন যে স্কুলের ছাত্রছাত্রীদের থেকে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক টাকা তুলছেন। সেটা নিয়ে কিন্তু ম্যানেজিং কমিটির যে রেজুলেশন বুক রয়েছে সেই রেজুলেশন বুকে সই করাতে আসেন এবং সেখানে কিছু কিন্তু তাদের লেখা ছিল। সেই বয়ান দেখার পর প্রধান শিক্ষক সই করতে রাজি হয়নি। তারপর কিন্তু স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের সামনে, অভিভাবকদের সামনে তাকে মারধর করা হয়, তাকে হেনস্থা করা হয়, ঘাড় ধাক্কা দিতে দিতে তাকে স্কুলের গেটের বাইরে করে দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর কিন্তু এখনো পর্যন্ত বোয়াল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। কবে তাদের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, হবে করে কবে পদক্ষেপ নেওয়া হয়, অবশ্যই সেদিকে সকলেই তাকিয়ে রয়েছেন। তবে প্রধান শিক্ষক তিনি কি বলছেন শোনাব আপনাদের। ভয়ঙ্কর আতঙ্কিত, ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে উনি আজ পর্যন্ত প্রতিবারে বহুবার অ্যাটাক করেছেন আমাকে, এবং এইবারে সবচেয়ে বেশি মারাত্মক। এরপর তো উনি কোনো লোক লাগিয়ে আমার হয়তো ক্ষতি করার চেষ্টা করবেন, এই আতঙ্কে আমি আছি। বিধায়ক সাহেব এই সমস্ত বিষয়গুলো জানেন, ইতিপূর্বে তিনিও ফুটেজ দেখেছেন, তিনিও আমি শুনেছি নাকি ওনাকে সাবধান করেছেন, আমাকেও আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনো ওনার হয়নি। আমি তো অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, এইসব নিয়ে কোর্ট কেস এইসব চালু হলে আমার একটা দুশ্চিন্তার বিষয় থাকছে, আমার অবসরকালীন বিষয়ে। তারপর রাস্তাঘাটে কোথায় কোনো অ্যাটাক হতে পারি, পরবর্তীকালে উনিও আরও মারাত্মক কোনো অ্যাটাক করতে পারেন, এইসব বিষয়ে ভীষণ আতঙ্কিত আছে। আর সবচেয়ে বড় কথা কি, স্কুলের স্বার্থ, স্কুলটা ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষাবিদ পবিত্র সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পবিত্রবাবু, কাকদ্বীপের একটা স্কুলে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা শাসক নেতার, ছাত্রদের সামনে মারতে মারতে বের করে দেওয়া হলো প্রধান শিক্ষককে, এবং ঘটনার 24 ঘন্টা পেরোতে চললো, এখন অবধি কোনো ব্যবস্থা সেভাবে নেওয়া হয়নি। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে গোটা বিষয়? আমি তো শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া আশা করব এই ব্যাপারে, কারণ তারা তো বলেন সবই চমৎকার চলছে, তাদের সুশাসনে সব শান্তি কল্যাণ হয়ে আছে। তাহলে এই ধরনের কুৎসিত এবং জঘন্য ঘটনা, ছাত্রদের সামনে প্রধান শিক্ষককে মারধর এবং ঘাড় ধাক্কা দিয়ে তাকে বার করে দেওয়া, এই ধরনের কুৎসিত ঘটনা ঘটছে সকলের চোখের সামনে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী এবং প্রশাসনের প্রতিক্রিয়া কি সেটা আমরা জানতে চাই, বা তৃণমূল দলের মুখপাত্র কি বলেন সেটা আমরা জানতে চাই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এই প্রথম নয়, আমরা রাজ্যে এরকম ঘটনা বহুবার দেখেছি। আমি বরং একটুখানি বিগ বলে আপনাদের দেখাবো যে কখন কোথায় কি ধরনের ঘটনা ঘটেছে। কখনো শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারা হয়েছে, সেই ছবি আপনাদের দেখাবো। তবে এই কদিন আগে বেলঘড়িয়ায় দেখিয়েছিলাম, সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে কখনো জগ ছুঁড়ে মার, কখনো শিক্ষকের জোটে ঘাড় ধাক্কা। স্থান কাল পাত্র আলাদা, বদলায়নি ছবিটা। কখনো ক্যাম্পাসে আক্রান্ত, কখনো রাস্তায়। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় মার খেতে হয় শিক্ষককে। শিক্ষকের গায়ে হাত তোলার সাহস আসে কি করে? এই কি শিক্ষার মূল্যবোধ? বারবার রাজ্যের এই ধরনের ঘটনাগুলো এই প্রশ্নগুলোই তুলছে। কারণ যেভাবে কাকদ্বীপে দেখলাম ঘাড় ধাক্কা দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পড়ুয়াদের সামনে মারতে মারতে বের করছে তৃণমূল নেতা, তাই স্বাভাবিকভাবেই আবারও এই প্রশ্নগুলো ওঠে। আমাদের সঙ্গে রয়েছে বেলঘড়িয়ার সেই শিক্ষক যিনি প্রতিবাদ করেছিলেন, তার
এলাকায় মদ্যপানের বিরুদ্ধে, তারপর তাকে মারধরও খেতে হয়। নিরুপম বাবু, আপনি দেখছেন এই ছবিটা, হয়তো একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তার স্কুলে কিভাবে পড়ুয়াদের সামনে ঘাড় ধাক্কা দিয়ে মারছে তৃণমূল নেতা এবং বের করে দিচ্ছে। এই বিষয়ে নতুন করার কিছু বলার নেই, এরকম ভাবে আমাদের সমাজটা চলছে। শিক্ষকরা কারণ হচ্ছে মানুষ হয়তো তারা মার খাচ্ছে, কিন্তু এই ভবিষ্যৎ প্রজন্ম যারা যারা চোখের সামনে দেখছেন, আমি যাকে স্যার বলি, আমি যাকে মাস্টারমশাই বলি, তাকে একজন পাড়ার দাদা বা তৃণমূল নেতা এসে মারছে, ঘাড় ধাক্কা দিচ্ছে, তাকে তার স্কুল থেকে বের করে দিচ্ছে। ওই পড়ুয়াদের মধ্যে কি মেসেজ যাচ্ছে, তারা কি দেখে বড় হচ্ছে? আপনি তো একজন শিক্ষক। নিরুপম বাবু শুনতে পাচ্ছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলোই কিন্তু ওঠে এবং পড়ুয়া সমাজ বা শিক্ষক সমাজে ঠিক কোন বার্তা পৌঁছচ্ছে এই ধরনের ছবিগুলো, এই ধরনের ঘটনাগুলো, এটা প্রত্যেকেরই ভাবার বিষয়। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সুকান্ত মজুমদারের সঙ্গে, যিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও বটে। তিনি কি বলছেন একবার শোনা যাক। মাস্টারমশাইদের গায়ে হাত দাও, পারলে দিদিমণিদের কাপড় ধরে টানো, যা ইচ্ছে তাই করো, তোমাদের বাঁচানোর জন্য পুলিশ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে, দিদি আছে, চিন্তা নেই। তো স্বাভাবিকভাবে এরা সেই জন্যই উচ্ছৃঙ্খল আচরণ করছে এবং প্রধান শিক্ষকের গায়ে হাত দিচ্ছে। এই অপরাধের শাস্তি হওয়া উচিত। পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার যদি শাস্তি না দেয়, তাহলে আগামী দিনে বিজেপি এটাকে রাজনৈতিকভাবে হাতিয়ার করে আন্দোলন করবে। কাকদ্বীপের ঘটনা আবারও এই প্রশ্নগুলো তুলছে এবং তৃণমূল নেতা, কয়েকদিন আগে আমরা বাঁকুড়াতেও দেখেছিলাম একজন তৃণমূল নেতা, তিনি ওরকম মিটিংই চলছিল কলেজের উন্নয়ন নিয়ে, সেখানে দুই অধ্যাপককে কিভাবে হুমকি দিয়েছিল। আবারও কাকদ্বীপের এই ঘটনা। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপদা, কাকদ্বীপের ছবিটা নিশ্চয়ই আপনি দেখেছেন যে পড়ুয়াদের সামনে তার মাস্টারমশাই তার স্কুলের প্রধান শিক্ষককে কিভাবে এক তৃণমূল নেতা মারতে মারতে বের করছেন। এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কি বলবেন? মানে এই ধরনের ঘটনাগুলো সত্যি কিন্তু ভাবায় আমাদের প্রত্যেককে। দেখুন, প্রত্যেকের পদের সম্মান আছে। ম্যানেজিং কমিটির প্রধানের যেরকম পদের সম্মান আছে, তেমনি প্রধান শিক্ষকেরও পদের সম্মান আছে, এটা প্রত্যেককে বুঝতে হবে। ইতিমধ্যেই ঘটনাটা গতকালকের ঘটনা, স্কুল শিক্ষা পরিদর্শকের নজরে এসছে, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদি দেখা যায় যে এই পার্টিকুলার ব্যক্তি তিনি বিনা প্ররোচনায় এই কাজ করেছেন, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে। এটা তৃণমূল কংগ্রেসের সরকার এখানে কিছু অপরাধ করে তাকে রিয়াক্ট করবে না, তার দলের রং দেখবে। অরূপবাবু, এই ব্যক্তি যদি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারো কোনো রকম অভিযোগ থাকতে পারে, তাহলে তো আমরা অন্যভাবে ব্যবস্থা নিতে পারি। এভাবে স্কুলের ভেতর তার পড়ুয়াদের সামনে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা যায় কি? এই আচরণ কখনোই সমর্থনযোগ্য হতে পারে না, এই আচরণ সরকার সমর্থন করেও। ধন্যবাদ। তৃণমূলের নেতারা শিক্ষা প্রতিষ্ঠান কেউ ছাড়ছে না। শিক্ষক সমাজ আজ নিরাপত্তাহীন। শিক্ষা নয়, সন্ত্রাসী এদের একমাত্র পরিচয়। শিক্ষাঙ্গনে এই সন্ত্রাসী তৃণমূলের আসল চেহারা। শাসক দলকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৌমিক ভট্টাচার্যের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূলের নেতারা শিক্ষা প্রতিষ্ঠান কেউ ছাড়ছে না। শিক্ষক সমাজ আজ নিরাপত্তাহীন। শিক্ষা নয়, সন্ত্রাসী এদের একমাত্র পরিচয়। শিক্ষাঙ্গনে এই সন্ত্রাসী তৃণমূলের আসল চেহারা। শাসক দলকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৌমিক ভট্টাচার্যের। আর এর থেকে আর কত নিচে নামতে পারে বাংলা? যেখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা বলি, রাজা রামমোহন রায়ের কথা বলি, সেখানে 26,000 শিক্ষককে পথে বসিয়ে দেওয়া হলো। আর সেখানে একজন শিক্ষককে এরকমভাবে অসম্মান করে দিচ্ছে এ রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, তাহলে ভেবে দেখুন আগামী দিনের প্রজন্ম যারা আজকে ছাত্র, আমরা যাদেরকে বলি ছাত্র যুব যারা রয়েছে, তারা কি শিখবে? তারা তো আগামী দিনে শিক্ষকদের এইভাবেই সম্মান করবে, নিজের মা বাবাকেও সম্মান করতে পারবে না। এবং এই জিনিস বন্ধ হওয়ার দরকার আছে। এবং আমার মনে হয় এই সরকার থাকতে এই জিনিস আরও বাড়বে। এই সরকার গেলে, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এলে, তবেই আমরা সেই জায়গাটাকে ঠিক করতে পারব। নিয়মিত স্কুলে না আসার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। সিলেবাস শেষ না হওয়ায় বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। অভিভাবকদের বিক্ষোভে গতকাল রাজারহাটের আন্নাকালী গার্লস হাই স্কুলে রীতিমতো উত্তেজনা। স্কুলের বাংলা শিক্ষিকা মৌসুমী দাসের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে এক অভিভাবককে মারধরের অভিযোগ ওঠে। এরপরে প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। রাজারহাট থানার সামনে অবরোধ অভিভাবকদের।
ক্লাস হয় না, হেড ম্যামের কাছে আমরা চিঠি লিখে অনেকবার দিয়েছি, হেড ম্যাম কোনো গুরুত্ব নেয় না আমাদের। আমরা অনেকবার বলি, আমাদের কথা শোনেই না, কিছুই করে না। তো এই বিষয় নিয়ে আমরা আজকে বলেছিলাম, তো আমাদের কোনো কথাই শুনি। আমরা অনেকক্ষণ দিয়ে ম্যামের মানে অফিস রুমের সামনে দাঁড়িয়েছিলাম। আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের বাংলা ক্লাস হচ্ছে না বলে আমরা চিঠি লিখে ম্যামের কাছে জমা দিতে গেছি। ম্যাম আমাদের কথা না শুনে আমাদের চিঠিটা নিতে আসেননি, আমাদের কথা একবারও শুনতে আসেননি ম্যাম। ম্যাম তো আমাদের কথা শুনবে না, আমরা কি চাই না চাই ম্যাম শুনবে না। আমাদের বাংলা ক্লাস হচ্ছে না, আমাদের সামনে মাধ্যমিক, আমরা মাধ্যমিকে যদি ফেল করি তো কে দায়িত্ব নেবে আমাদের? যদি আমাদের সিলেবাস না বলা হয়, প্রজেক্ট না দেওয়া হয়, তো আমরা কি করে পাস করব? এদিকে রাজারহাটের স্কুলে বিক্ষোভ থামাতে গিয়ে ছাত্রদের ঘুষি মারছেন আইসি। ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দলনেতা। 14 বছরে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে রাজ্যে। বন্ধ হয়েছে 8,500-এর বেশি সরকারি স্কুল। অন্যদিকে বাংলা শিক্ষক 8 মাস স্কুলে না আসার প্রতিবাদ করায় ছাত্রীদের মা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজারহাটের আইসির বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানাচ্ছেন তিনি। আমরা সেই ভিজুয়াল দেখাচ্ছি যেটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন। যে স্কুলের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, বিক্ষোভ দেখানো হচ্ছিল বাংলা শিক্ষিকা না আসায়, সেখানেই নাকি আইসি গিয়ে ঘুষি মেরেছেন, সেরকমই ভিডিও পোস্ট করে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের সঙ্গে পরীক্ষা সংঘাতের আবহে এবার ছুটি সংঘাত। রাজ্য ছুটি দিলেও বিশ্বকর্মা পুজোয় খোলা কলকাতা বিশ্ববিদ্যালয়, অন্য বিশ্ববিদ্যালয়ে ছুটি। সিইউতে চলছে স্নাতকোত্তরের কাউন্সেলিং। কেন এই কনফিউশন জানবো। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, দেখো, আমি রয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। স্নাতকোত্তরের দ্বিতীয় দফার যে কাউন্সেলিং প্রক্রিয়া তা কিন্তু সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। দেখো, কালকে রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি হলেও তার সঙ্গে সাযুজ্য রেখে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছুটির কোনো নির্দেশিকা জারি করেনি। অন্যদিকে যাদবপুর সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু ছুটির নোটিশ দিয়েছে। এক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যুক্তি হচ্ছে, কোনো বছরই কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বকর্মা পুজোয় বন্ধ থাকে না এবং রাজ্যের তরফ থেকে এ ধরনের কোনো নির্দেশিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছয়নি। তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষিত যে কাউন্সেলিংয়ের সূচি ছিল সেই মেনে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। একদিকে যখন আমরা দেখছি শান্তা দত্তর সঙ্গে শিক্ষামন্ত্রীর দ্বন্দ্ব, রাজ্যের দ্বন্দ্ব, সেই আবহে এই ছুটিকে ঘিরে দুটো ভিন্ন নির্দেশিকাও কিন্তু সংঘাতের ফাটলকেই চওড়া করছে। নজর রাখো সুমন, ধন্যবাদ। এবার একটু পাঁশকুড়া ধর্ষণের ঘটনা একটু নজর রাখি, কারণ সেখানে যা খবর পাওয়া যাচ্ছে, মূল যে অভিযুক্ত রয়েছে তার মাথায় নাকি প্রাক্তন মন্ত্রী এবং পুত্রের হাত রয়েছে। তিলোত্তমা মঞ্চের অভিযোগ, প্রাক্তন মন্ত্রী পুত্রের মদতে জাহির আব্বাসের এরকম বারবারন্ত। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কনিষ্ক। কনিষ্ক, ঠিক কি অভিযোগ উঠছে? তাহলে কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া যাবে না? সে এরকম ধরনের ঘটনা ঘটাতেই থাকবে? দেখো শর্মিষ্ঠা, এই অভিযোগটা কিন্তু আজ উঠেছে, কিন্তু বিগত দিনে এই ধরনের কোনো এই জাহির আব্বাস যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ ধর্ষণের যে অভিযোগ উঠেছে জাহির আব্বাসের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কি বিগত দিনে অভিযোগ উঠেনি? অবশ্যই উঠেছে, কিন্তু তখন কিন্তু এই সব শাসক দলের ঘনিষ্ঠ নেতারা বা হেভিওয়েটদের প্রভাবে সেই সব অভিযোগ কার্যত ধামাচাপা দেওয়া হয়েছে বলে এমনটাই অভিযোগ করছেন। যেমনটা অভয়া মঞ্চের অভিযোগ করলো, তার পাশাপাশি কিন্তু বিরোধী দল বিজেপিও অভিযোগ করছে। ফলে দিনের পর দিন পাঁশকুড়াতে অবৈধভাবে কাজকর্ম চালিয়েছে, নিজেকে স্বঘোষিত নেতা বলে দাবি করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু যে এই এলাকার নিজের যে দাপট একটা বহন করা, সেইটা কিন্তু দিনের পর দিন চালিয়ে গেছেন। তাহলে একটা লোক স্বঘোষিতভাবে নিজেকে নেতা বলে দাবি করছেন, স্থানীয় জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন, কাউন্সিলর, তারা কি জানতে পারলো না? তারা কিন্তু সবটাই জানেন। কিন্তু যখন যে এত বড় ধরনের একটা ঘটনা ঘটেছে, যেটা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলার ফলেই কিন্তু প্রত্যেকটা নেতৃত্ব কিন্তু দায় সারা ভাব নিচ্ছেন। তার কারণ দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটে যাওয়া, এবং এই দিনের পর দিন জাহির আব্বাসের মতো মানুষগুলোর মাথার উপর প্রাক্তন মন্ত্রী এবং তার ঘনিষ্ঠদের হাত থাকা কোথাও জাহির আব্বাসের এরকম ধরনের ঘটনা ঘটাতে যেন সাহায্য করেছে, সেটাই অভিযোগ করছে তিলোত্তমা মঞ্চ। ধন্যবাদ কনিষ্ক। বুঝতে পারলাম যেটা একদিনের ঘটনা নয়, বিগত 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে, যেখানে ডাক্তার বোধিসত্ত্ব
মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে। আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে হাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন, কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন। কোম্পানি পাল্টেছে, এজেন্সি পাল্টেছে, কিন্তু ওই জাহির আব্বাস পাল্টায়নি এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে তারা দিনের পর দিন এদের পিএফের টাকা পর্যন্ত 18 মাসে পিএফের টাকা দেয়নি। মহিলাদেরকে যদি তাদের অনুযায়ী কথাবার্তা না শোনে, মানে বিভিন্ন কুপ্রস্তাবে তারা রাজি না হয়, তাহলে তাদেরকে দিয়ে নোংরা কাজ, বাথরুম পায়খানা পরিষ্কার করানোর মতো নোংরা কাজ, সেগুলোকে তাদেরকে দিয়ে করা হয়। পলিটিক্সটা করার জন্যে এখানে ওনারা এসছেন। এর আগে আমার ছেলেকে ডিফেম করার জন্যে আর.জি. কর কাণ্ডের সঙ্গে জুড়ে দিয়েছিলেন। আমি মনে করি এদের জানা নেই যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, হি ওয়াজ এ স্টুডেন্ট অফ পিজি, আর জাহির বলে যে ছেলেটি আজকে এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত, সে করে কোথায়? সুপার স্পেশালিটিতে। তাহলে তার সঙ্গে বোধিসত্ত্ব মহাপাত্রের যোগটা কোথায়? সেই জন্য আমি ওপেন চ্যালেঞ্জ করছি, যদি এই অভয়াকাণ্ডের যে ভদ্রলোকেরা এসছিলেন, যে ডাক্তারবাবুরা এসছিলেন, প্লিজ কাম অন, ফেস টু মি directly, otherwise I will take the serious action. কোনো কারো সুরক্ষা ব্যবস্থা নেই। মহিলা মুখ্যমন্ত্রী থাকতে স্বাস্থ্যকর্মীকেও সেখানে কাজ করে, সেখানেও তাকে ধর্ষিত হতে হচ্ছে। মানে যারা রোগীকে সেবা করে সুস্থ করে তুলছে আজকে তারাই নিজেরা ধর্ষিত। তো বাংলা কোন দিকে যাচ্ছে? ফের এক দলবদলু পঞ্চায়েত সদস্যের ঘর বাপসি। বিজেপি ছেড়ে তৃণমূল হয়ে ফের পুরনো দলে। বাঁকুড়ার ওন্দায় গঙ্গা জল ছিটিয়ে পঞ্চায়েত সদস্য তারাপদ পালকে শুদ্ধ করে ফের ঘরে তুলল বিজেপি। হিরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, বাকিটা হিরকের থেকে জানবো। হিরক, তারা বিজেপি ছেড়ে হিরক শোনা যাচ্ছে? বেশ, আমরা হিরকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ফের এক দলবদলু পঞ্চায়েত সদস্যের ঘর বাপসি। বিজেপি ছেড়ে তৃণমূল হয়ে ফের পুরনো দলে। হিরক শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। দেখো, 11ই সেপ্টেম্বর বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের 2 বিজেপির নির্বাচিত সদস্য তারা তৃণমূলে গিয়েছিলেন এবং 11ই সেপ্টেম্বর তারিখেই কিন্তু এক পঞ্চায়েত সদস্য তিনি বিজেপিতে ফিরে আছেন এবং গতকাল দ্বিতীয় যে সদস্য যিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি আবার বিজেপিতে যোগ দিয়েছেন, তেমনটাই জানা যাচ্ছে। এবং যখন বিজেপিতে যোগ দেন তখন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তাকে তার শরীরে গঙ্গা জল ছিটিয়ে তাকে নিজেদের দলে যোগদান করান এবং তার হাতে পতাকা তুলে দেন। এই পঞ্চায়েত সদস্য যেটা অভিযোগ যে তাকে লোভ দেখিয়ে, তাকে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু নিজের ভুল বুঝতে পেরে তিনি ফের নিজের দলে ফিরে এসেছেন। বিধায়কের যেটা দাবি যে যেহেতু তিনি বেশ কিছুদিন তৃণমূলের ঘরে ছিলেন, স্বাভাবিকভাবে তিনি অসুস্থ হয়েছেন এবং তাই তার শরীরে গঙ্গা জল ছিটিয়ে তাকে শুদ্ধ করে ঘরে তোলা হয়েছে। এবং ধন্যবাদ। আমি ভুল অবস্থায় গিয়েছিলাম, আমি কিছু প্রলোভন দেখেছিল চাকরিটারি, সেসব কারণে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি, নিজের ভুল নিজে বুঝতে পেরেছি, আমি সেই জন্য আমি আমার নিজের দলে ঘুরে এসেছি। দিলাম এখন 4-5 দিন কোথায় আটকে রেখেছিল, তো কি এখন করে রেখেছে, ঝাড়ফুঁক করে রেখেছে কিনা, এখন তো ঝাড়ফুঁকে চুপ। তার জন্য আমরা তাকে গঙ্গা জল দিয়ে একবারে বেল পাতা দিয়ে ব্রাহ্মণের ছেলা হয়ে তাকে শুদ্ধিকরণ করিয়ে বিজেপিতে যোগদান করানো। তারা তাদের কাজ করছে, আমাদের দলের কাজ তো ওটা নয়। ওরা যেভাবে গ্রামীণ ভাবে যে শুদ্ধিকরণ করব, গঙ্গা জল দিয়ে আমরা অনেক সময় অনেক কিছু অশুদ্ধ জিনিসকেও গঙ্গা জল দিয়ে পকেটে ঢুকিয়ে নিই, সেভাবে হয়তো ওরা মনে করেছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং সেই নরেন্দ্র মোদীর জন্মদিনেও আমরা দেখলাম অপারেশন সিঁদুর সংক্রান্ত বিষয় উঠে এলো। চোখের নিমেষে পাকিস্তানের হাঁটু ভেঙে দিয়েছে আমাদের সেনা, আমরা জঙ্গি ঘাটে গুড়িয়ে দিয়েছি, এটাই নতুন ভারত। এরকমই আজ জন্মদিনে মধ্যপ্রদেশে গিয়েছিলেন একাধিক প্রকল্পের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানেই বললেন हमने ऑपरेशन सिंदूर करके आतंकी ठिकानों को उजाड़ दिया है।
हमारे वीर जवानों ने पलक झपकते ही पाकिस्तान को घुटनों पर ला दिया। अभी कल ही देश और दुनिया ने देखा है, फिर एक पाकिस्तानी आतंकी ने रो रो कर अपना हाल बताया है। साथियों, ये नया भारत है। ये किसी की परमाणु धमकियों से डरता नहीं है। ये नया भारत है, घर में घुसकर मारता है। জন্মদিনে মধ্যপ্রদেশে নরেন্দ্র মোদী, সুস্থ নারী শক্তিশালী পরিবারের সূচনা প্রধানমন্ত্রীর। জন্মদিনে মহিলাদের জন্য নতুন ঘোষণা প্রধানমন্ত্রী। মহিলাদের জন্য কেন্দ্রের 1 লক্ষের বেশি বিশেষ স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরে মহিলাদের ওষুধ টেস্ট বিনামূল্যে। উপকৃত হবেন 4 কোটির বেশি মহিলা, বললেন নরেন্দ্র মোদী। घर में अगर मां ठीक रहती है तो पूरा घर ठीक रहता है। लेकिन साथियों, अगर मां बीमार हो जाए तो परिवार की सारी व्यवस्थाएं चरमरा जाती है। इसलिए स्वस्थ नारी, सशक्त परिवार, ये अभियान माताओं बहनों को समर्पित है, उन्हीं के उज्जवल भविष्य के लिए है। इस अभियान के तहत बीपी हो, डायबिटीज हो, एनीमिया, टीबी हो या कैंसर जैसी भयंकर बीमारी की संभावना हो, इन सब की जांच की जाएगी। देश भर की माताओं बहनों से मैं आज कुछ मांगने आया हूं। कैंप में जाकर के जांच जरूर करवाएं। एक बेटे के नाते, एक भाई के नाते मैं आपसे इतना तो मांग सकता हूं ना। इन स्वास्थ्य कैंपों में इन सारी जांचों के लिए कितनी ही महंगी क्यों न हो जांच, आपको एक नया पैसा नहीं देना पड़ेगा। इतना ही नहीं, दवाई भी मुफ्त होगी। ये अभियान आज से शुरू होकर 2 अक्टूबर विजयादशमी तक विजयी होने के संकल्प के साथ 2 सप्ताह चलने वाला है। দেশের মানুষ জিজ্ঞাসা করছে এটা কি আরেকটা জুমলা? কারণ ইতিমধ্যে আমরা দেখেছি 1.21 লাখ কোটি টাকা পেন্ডিং রয়েছে শুধুমাত্র আয়ুষ্মান ভারতের টাকা পেমেন্ট করেনি কেন্দ্রীয় সরকার। তার জন্য আয়ুষ্মান ভারতে যে হসপিটালগুলো লিঙ্কড এবং টাই আপ, সেই হসপিটালগুলো এবং তাদের অধিকাংশই ডাবল ইঞ্জিন শাসিত, তারা টাকা পাচ্ছে না, পেমেন্ট পাচ্ছে না। অর্থাৎ এই দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে যে ছিনিমিনি খেলা, প্রহসন, এটা নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। তাই এই নতুন জুমলা না করাই ভালো। আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, 75 বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিনটি ভিন্ন মাত্রায় পালনের জন্য এক নতুন স্বাস্থ্য অভিযান সুস্থ নারী শক্তিশালী পরিবারের আনুষ্ঠানিক সূচনা করছে কেন্দ্রীয় সরকার। এই অভিযানের মূল লক্ষ্য হল নারী ও শিশুদের স্বাস্থ্য পরিষেবা, সচেতনতা এবং সহজলভ্য চিকিৎসায় জোর দেওয়া। দেশজুড়ে একযোগে 1 লক্ষের বেশি স্বাস্থ্য শিবির আয়োজনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ারও পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি দেশজুড়ে 15 দিনের সেবা পাক্ষিক পালিত হবে। এই প্রকল্পের একটি অংশ হিসেবেই সেপ্টেম্বর মাসকে পুষ্টি মাস হিসেবে পালন করা হবে। এই সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশু ও মায়েদের স্বাস্থ্যের পরীক্ষা ও পুষ্টি বিষয়ক সচেতনতা কর্মসূচি চালানো হবে। জাদুঘরে মোদির জীবন ও কাজ সংক্রান্ত প্রদর্শনীর আয়োজন করেছেন বঙ্গ বিজেপি।
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ৭৫তম জন্মদিবসে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে তাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, তার দীর্ঘ জীবন এবং সুস্থ শরীর কামনা করছে। শুধু পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নয়, শুধু পশ্চিমবঙ্গ রাজ্যবাসী কিংবা ভারতবাসী নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যে ভারতীয়ই আছেন তারা আজকের দিনটি উদযাপন করছেন, আনন্দের সঙ্গে পালন করছেন। কারণ তাদের আত্মার আত্মীয়, তাদের স্বাভিমান, তাদের দেশের অস্মিতার প্রতীক নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখাতে পারেন, যিনি তরুণ প্রজন্মের চোখ দিয়ে নতুন ভারতবর্ষকে চেনাতে পারেন, যিনি প্রত্যাঘাত করতে পারেন, তিনি নরেন্দ্র মোদী। যিনি এলওসি পার করে পাকিস্তানের সন্ত্রাসবাদের ঘাঁটিকে গুঁইয়ে দিতে পারেন, তিনি নরেন্দ্র মোদী। আমরা আনন্দ করছি, দিনটিকে উদযাপন করছি আমরা আমাদের মতো করে। জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী তার জন্মদিনে। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদীর জন্মদিনের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। মোদীকে বাংলা ও ইংলিশে দুই ভাষাতেই শুভেচ্ছা অভিষেকের। পঁচাত্তরে প্রধানমন্ত্রী, দেশ জুড়ে মোদীর জন্মদিন পালন, শুভেচ্ছার বন্যা। आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के 75वें जन्म दिवस पर मैं उनको अपनी हार्दिक शुभकामनाएं देता हूं। और आपका जो सफ़र रहा है, जर्नी रही है, जो आपकी कहानी है, एक छोटे से शहर से लेकर ग्लोबल स्टेज तक, वो बहुत ही ज़्यादा इंस्पायरिंग है। इस कहानी में आपका डिसिप्लिन, आपकी मेहनत और अपने देश के प्रति डेडिकेशन दिखाई पड़ता है। तो सच तो ये है सर कि 75 साल की उम्र में जो आपकी पेस है, एनर्जी है, वो हम जैसे जवान लोगों को भी पीछे छोड़ देती है। तो मैं दुआ करता हूं कि आप हमेशा स्वस्थ रहें, तंदुरुस्त रहें, मजबूत रहें और खुशहाल रहें। You know, whether you are Prime Minister of India or a normal person, your attitude towards every person is the same. A very happy birthday to our Prime Minister Modi ji. खास बात है प्रधानमंत्री जी की, चाहे वो पैरा ओलंपिक के खिलाड़ी हों, चाहे वो नॉर्मल खिलाड़ी हों, जो भी कोई मेडल लेके आता है या जो भी जिसका भी प्रोत्साहन बढ़ाना होता है तो वो ज़रूर आगे आकर उनको बुलाते हैं, उनसे मिलते हैं। I would like to wish the Prime Minister Modi is a long life, long healthy life, a productive life as we have seen so far, and his dream of Viksit Bharat will become a reality sooner than the target date that he has set. Every interaction that I've had the privilege of having with him has been nothing short of inspiring. He's been someone who has taken personal interest in each individual's life. To me, something that personal really touched my heart. 150 करोड़ के डोर की आबादी को मजबूती के साथ उन्होंने संभाले रखा। मैं ईश्वर से प्रार्थना करता हूं कि सदैव उन्हें स्वस्थ, खुशहाल और मजबूत बनाए रखे। Here's wishing a very happy birthday to our Honorable Prime Minister Shri Narendra Modi ji. I truly wish for your good health, long life and boundless energy so you can take our great nation to even greater heights. भारत के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को उनके 75वें जन्मदिवस पर बहुत बहुत शुभकामनाएं। इतने सालों से आप जैसे विजनरी नेता ने जो अपने देश को मार्गदर्शन दिया है, उस सफर में आप हमेशा सफल रहें। अगेन सर, हैप्पी बर्थडे। जय भोलेनाथ, हर हर महादेव। उन्होंने मेरे फादर के क्रिकेट कंट्रीब्यूशन के बारे में भी मुझसे बात की, मेरी माँ की सिनेमैटिक जर्नी के बारे में डिस्कस किया, और इतना ही नहीं, उन्होंने मेरे छोटे बच्चों तैमूर और जय को भी ढेर सारा प्यार दिया और उनके लिए ऑटोग्राफ भी साइन किया। ये सारी बातें आपके दिल को छू जाती हैं और एक यादगार लम्हा बनकर आपके दिल में बस जाती हैं। I would like to wish him all the best and hope to continue to support him in working so hard to make our country even greater.
প্রতারণার ফাঁদ পাতা ভুবনে। এই প্রবাদ শুনে শুনে মানুষের কান ঝালাপালা, কিন্তু প্রতারকরা চালিয়ে খেলেই যাচ্ছে। প্রতিদিন নিত্য নতুন ফন্দি ফিকে। এবার যেমন টার্গেট হোয়াটসঅ্যাপ, কলকাতার একাধিক গণ্যমান্য ব্যক্তির নতুন প্রতারণার শিকার। আপনার ফোন, কিন্তু সেটা আপনার হাতে নেই, নিয়ন্ত্রণ করছে অন্য কেউ। মাঝে চলছে টাকার খেলা। আমার আপনার জীবন এখন যে অ্যাপটা ছাড়া কার্যত অচল, সেই হোয়াটসঅ্যাপেও বিপদ ঘন্টা। টপাটপ হ্যাক হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট, টের না পেলেই ঝটকা। আপনার নাম করে আপনার পরিচিতদের থেকে টাকা তোলা হচ্ছে, যেমনটা হয়েছে সাহিত্যিক তিলোত্তমা মজুমদারের সঙ্গে। ম্যাম, আপনি টাকাটা পেয়েছেন তো? আমি তো আকাশ থেকে পড়েছি। কিসের টাকা? না, আপনি যে আমার কাছে 25,000 টাকা চাইলেন, আমি পাঠিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। ঘন্টা দুয়েকের মধ্যে আমি খবর পেলাম যে আমার পরিচিতদের মধ্যে অন্তত 10-12 জন মানে আমাকে একবারও ফোন না করে, একটা কথাও জিজ্ঞেস না করে তারা টাকা দিয়ে দিয়েছেন। নাম দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বলছে যে এই নামে এই ব্যাংকের টাকা পাঠাও, আমি তোমাকে কাল সকালেই ফেরত দিয়ে দেবো। মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের অভিজ্ঞতা অন্যরকম। তার কন্ট্যাক্ট লিস্টে থাকা একজনের ফোন হ্যাক হয়েছিল। সেই ফোন থেকে হ্যাকাররা সৃঞ্জয় বসুর হোয়াটসঅ্যাপে টোপ ফেলে। একজনের নাম্বার হয়তো হ্যাক হয়ে আছে, সেখানে আপনি যখন মেসেজ করলেন, ওখান থেকে হঠাৎ একটা মেসেজ এলো, আমাকে এই কোডটা দিয়ে দাও, তোমার ফোনে আমার একটা কোড গেছে, আমাকে কোডটা দাও। বেখেয়ালে কোডটা দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপটা আর আমার কন্ট্রোলে নেই। তখন সেই হ্যাকার নানা লোককে পয়সা টাকা চাওয়ার এতে মেসেজ করছে, এসব করছে। সাহিত্যিক সৌমিত্র মিত্রের অভিজ্ঞতা আরও এক কাঠি ওপরে। তার সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকাররা বদলে দেয় বিজনেস অ্যাকাউন্টে। দুষ্কৃতীরা এই হোয়াটসঅ্যাপটিকে বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করেছেন। আমার তরফ থেকে বলা হচ্ছে আমি অর্থ সাহায্য চাই, আমি কেমন আছি ইত্যাদি। প্রত্যেকেই থানায় অভিযোগ দায়ের করেছেন, তদন্তও শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অজানা লিঙ্ক ক্লিক করলেই সর্বনাশ। লিঙ্কে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার পাঠানো হচ্ছে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে স্পাইওয়্যার ইনস্টল হচ্ছে। ফোনের সিস্টেমের কন্ট্রোল নিচ্ছে প্রতারকরা। মেটা বলছে, কোনো অজানা সন্দেহজনক লিঙ্ক ক্লিক করবেন না, শুধু হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন, থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করবেন না। হোয়াটসঅ্যাপে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করুন। হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে বুঝতে পারলেই দ্রুত আনরেজিস্টার করুন। অ্যাকাউন্ট থেকে লগ আউট করে গেলে হ্যাকাররা আর অ্যাক্সেস পায় না। ক্যাজুয়ালি হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করে নিল, ইনস্টল করে নিল, তারা নিজেরা 2 স্টেপ অথেন্টিকেশন তারা অ্যাক্টিভেট করলো না, তখন হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাওয়ার প্রচণ্ড চান্স থাকে। হোয়াটসঅ্যাপটাকে ওয়েবে ওপেন করে নিচ্ছে। সাইন আউট যদি না করলো, তখন একটা হ্যাক হওয়ার চান্সেস থাকে। বর্তমান সময়ে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম, সেই হোয়াটসঅ্যাপেই প্রতারণার থাবা। সতর্কতা আর উপস্থিত বুদ্ধি একমাত্র বাঁচার উপায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এখন প্রশ্ন হলো, কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট? আপনার ফোনের সেটিংসে বেশ কয়েকটা পরিবর্তন আনলে হ্যাকাররা আপনার ফোন কবজা করলে হোয়াটসঅ্যাপের তথ্য হাতে পাবে না। কি করতে হবে আপনাকে সহজভাবে বুঝিয়েছেন আমাদের প্রতিনিধি। আজ আপনাদের হাতে কলম দেখাবো খুব ছোট্ট কয়েকটা খুব সহজ প্রাইভেসি সেটিংসে বদল করে কিভাবে আপনি নিজেকে এবং নিজের যারা পরিচিত রয়েছে তাদেরও হোয়াটসঅ্যাপে সুরক্ষিত রাখতে পারবেন। চলুন শুরুতেই আপনাকে দেখাই, যেটা আপনার ফোনের হোয়াটসঅ্যাপে অন করে রাখতেই হবে, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। কোথায় থাকে? হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি দেখবেন এখানে প্রথমেই আছে অ্যাকাউন্ট, তারপর আছে প্রাইভেসি। আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনি পরপর কয়েকটা লেখা দেখতে পাচ্ছেন। এখানেই দেখুন আছে 2 স্টেপ ভেরিফিকেশন। এখানে আপনি একটা কড়া পাসওয়ার্ড বা একটা কড়া পিন যদি রেখে দেন, তাহলে কিন্তু প্রতারকদের পক্ষে আপনার হোয়াটসঅ্যাপকে জালিয়াতি করে অন্য কোনো ফোনে সেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা প্রথমেই অসম্ভব হয়ে যাবে। তাই এই 2 স্টেপ নোটিফিকেশান এটা প্রথমেই অন করে রাখাটা অত্যন্ত জরুরি। এবার আপনাকে বলি, বায়োমেট্রিক লক বা প্যাটার্ন লক সেটাও অন করে রাখা যায়। কিভাবে করবেন? এই হোয়াটসঅ্যাপে গিয়ে প্রিভেসি অপশানে গেলেন। আপনার স্মার্টফোনে যে নিজস্ব স্ক্রিন অন করা যে লক থাকে, তারপরে হোয়াটসঅ্যাপে ঢোকার জন্য আরেকটা নতুন লক চাইবে। দেখুন ক্লিক করলাম আমি এখানে দেখাচ্ছে রিকোয়ার ফেস আইডি। তার মানে এই হোয়াটসঅ্যাপটা যতক্ষণ না আমার মুখ আমি ফোনের সামনে আনবো, আমার মুখ না দেখা পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ খোলা যাবে না। এটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা 2 নম্বর দেখালাম। আরেকটা আপনাদের দেখাই, এরপর যেটা দেখাবো এটা অন করে রাখবেন। এবার দেখুন এটার নিচেই, মানে এই যে প্রাইভেসি নিচেই অ্যাডভান্স বলে একটি অপশান আছে।
এই অ্যাডভান্সে দুটো অপশান আছে যেটা অন করে রাখা খুব জরুরি। একটা হচ্ছে ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ, তার মানে কোনো অপরিচিত যদি খুব বাল্কে মেসেজ পাঠায়, এটা মূলত প্রমোশনাল মেসেজকে আটকানোর খুব সহজ একটা উপায়। কোনো আননোন নাম্বার যদি বাল্ক মেসেজ পাঠায়, এটা অন করে দিলেই আপনি সেই বাল্ক মেসেজ হোয়াটসঅ্যাপ নিজে থেকেই আপনার কাছে আসা বন্ধ করে দেবে। এবার আপনাদের দেখাবো এন্ড টু এন্ড এনক্রিপশন কিভাবে অন করে রাখবেন। এটা কিন্তু খুব জরুরি। দেখুন, আপনি আবার হোয়াটসঅ্যাপে গেলেন, হোয়াটসঅ্যাপে গেলে আপনি চ্যাট বলে এখানে একটা অপশান পাবেন। এই চ্যাটে গেলে চ্যাট ব্যাকআপ বলে একটা অপশান রয়েছে। এই চ্যাট ব্যাকআপের নিচে দেখবেন এন্ড টু এন্ড এনক্রিপশন বলে একটা অপশান রয়েছে, এটা অন করে দেবেন। যখনই আপনি এটা টার্ন অন করতে দেখবেন, দেখুন এখানে আমার এটা অফ করা রয়েছে এখনও, কিন্তু টার্ন যখন অন করতে বলবে তখনই ও আপনাকে একটা ক্রিয়েট পাসওয়ার্ড অপশান দেবে। একটা করা পাসওয়ার্ড যদি আপনি এখানে দিয়ে দেন, তাহলে কোনো কারণে যদি আপনার ফোন চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনার ফোন সমস্ত ফোন ফরম্যাট হয়ে যায় এবং সমস্ত চ্যাট ডিলিট হয়ে যায়, তাহলেও পরবর্তী ক্ষেত্রে আপনি যে ফোনে নতুন করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন, আপনি আপনার গোটা চ্যাটটা সেখান থেকেই ফিরিয়ে আনতে পারবেন। আর সবার শেষে আর একটা ছোট্ট নোটিফিকেশান শিখিয়ে দিই আপনাদের, একটা ছোট্ট প্রাইভেসি সেটিংসে বদলানা। অ্যাকাউন্টে গিয়ে দেখুন সবার ওপরেই 2 স্টেপ ভেরিফিকেশানের ঠিক ওপরেই একটা অপশান রয়েছে। এই সিকিউরিটি নোটিফিকেশান যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনার সমস্ত চ্যাটস অ্যান্ড কলস আর প্রাইভেট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হয়ে যাবে। এটা অন করার মানে হচ্ছে আপনার সমস্ত চ্যাট আপনার ফোনেই সংরক্ষিত থাকবে, কোনো দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি আপনার এই চ্যাট খুলে পড়তে পারবে না। এবং কোনো যদি সন্দেহজনক কোনো মেসেজ আসে, কেউ আপনার হোয়াটসঅ্যাপকে অ্যাক্সেস করার চেষ্টা করে কোনো রিমোট লোকেশন থেকে, তাহলে আপনার ফোনে যে নম্বরে আপনি আপনার ফোনটা ব্যবহার করছেন সেই নম্বরে কিন্তু নোটিফিকেশান চলে আসবেন। যদি এই কয়েকটা সিকিউরিটি সেটিংসে সামান্য রদবদল করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই উৎসবের মরশুমে প্রতারকদের হাত থেকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণা থেকে সহজেই নিজেকে এবং নিজের প্রিয়জনদের রক্ষা করতে পারবেন। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি, তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH